আজকে 30শে মার্চ আমরা আজকে যাচ্ছি ইউরোপের ছোট্ট একটা দেশ হিডেন জেমস ইস্টোনিয়াতে। এটাতে ওভারনাইট ক্রুজ জার্নি, ঠিক ফিনল্যান্ডের মতো। যারা যারা ফিনল্যান্ডের ব্লগ দেখেছেন তারা জানেন। আর খুব সুন্দর একটা ছোট্ট দেশ। সবচেয়ে বড় কথা আজকে ওয়েদারটা খুব সুন্দর, কারণ একদিন পুরো মেঘলা ছিল, আমাদের একটু মন খারাপও ছিল, কিন্তু আজকে মেঘ কেটে গেছে, পুরো নীল আকাশ। তাই আপনারাও দেখতে থাকুন, আমি পুরোটা ভিডিও করব, পুরো ক্রুজ জার্নি। ওখানে গিয়ে ট্যালিন, যেটা ইস্টোনিয়ার ক্যাপিটাল, সেখানেই আমরা মেনলি যাচ্ছি। খুব সুন্দর জায়গা, দেখতে থাকুন কিন্তু ভিডিওটা। এই আমরা মেট্রো স্টেশনে নামলাম। মেট্রো স্টেশন থেকে নেমে এখন যাচ্ছি পোর্টের দিকে। সেম রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা ফিনল্যান্ডে গেছিলাম, মানে জলেও অলমোস্ট সেম রাস্তা, স্থলেও সেম রাস্তা। তো এই যা স্টার্ট হলো, দারুণ লাগছে। আজকে ওয়েদারটা খুব ভালো। অয়নদা, আবার আমরা একসাথে সেই আমাদের আবার জার্নি শুরু হলো। আবার সেই জাহাজ, আবার সেই সমুদ্র, আবার সেই একটা জলদস্যুর মতন আমরা চলে যাচ্ছি জাহাজের দিকে। জলদস্যুই বটে, যে সামনে আরো লোকজন আছে, এসব হেঁটে উঠে যাচ্ছে, সব জলদস্যু এক একজন, তবে সোমালিয়ান না, ইন্ডিয়ান। এই সামনে আমাদের জাহাজটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কালারটা দেখে এটাই মনে হচ্ছে, কারণ আমি ইউটিউবে যতক্ষণ দেখছিলাম এই ধরনেরই কালার ছিল, সেই কারণে। যাই হোক, সামনে গেলে বোঝা যাবে, তবে মনে হচ্ছে এটাই। আমাদের হিরো যাচ্ছে। আমাদের জলদস্যুদের টিমে নতুন জলদস্যু এবার জয়েন করেছে। এই জলদস্যু একটু ডেঞ্জারাস জলদস্যু। যারা ভিডিওটা অবশ্য তারা পরে দেখবে, একটু মালপত্র সবাই সাবধানে রাখতে হবে, নাহলে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে পারি আমরা। এই হচ্ছে আমাদের ক্রুজটা, এটাতে করে আমরা যাব। এখানে দাঁড়িয়ে আছে, এখন আমরা এখানেই যাচ্ছি হেঁটে হেঁটে। এটা যদিও আমরা দ্বিতীয়বার যাচ্ছি সেম রাস্তায়, শুধু ক্রুজটা আলাদা, এক্সাইটমেন্টটা কিন্তু একরকমই আছে, কারণ নতুন একটা দেশ দেখবো। হ্যাঁ, এক্স্যাক্টলি, জায়গাটাও আলাদা। আর দেখা যাক। তবে যেটা দেখলাম ইন্টারনেটে সার্চ করে, দারুণ জায়গা কিন্তু, মানে বলছে হিডেন জেমস অফ ইউরোপ। দেখা যাক সত্যিকারের কতটা জেমস। এবার আমরা সিকিউরিটি চেকিংয়ে ঢুকে যাব। এখানে সিকিউরিটি চেক করবে, আমাদের এখানকার সুইডিশ আইডি কার্ড বা পাসপোর্ট কিছু একটা দেখাতে হবে। তারপরে আমাদেরকে কি দেবে, কি মানে হচ্ছে ওটা রুম অ্যাক্সেস কি, আর ওটাই হচ্ছে টিকিট। তো ওই সেম কি আমাদের এই যাওয়ারটাও এবং আসার যে দুটোই ক্রুজ থাকবে, দুটোতেই কাজ করবে। তো এখন ওয়েদারটা কিন্তু আবার একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে, দারুণ লাগছে। আর ক্রুজটাও দেখতে খুব সুন্দর, নতুন ক্রুজ। আমি দেখাচ্ছি একবার, কালারটা দেখুন কি সুন্দর। এই আমরা ঢুকে গেলাম সিকিউরিটি চেকের ভেতরে। এবার সিকিউরিটি চেক হবে, আমাদের কিগুলো আমাদের হ্যান্ড ওভার করবে, তারপরে আমরা ক্রুজে ঢুকতে পারবো। আজকে মারাত্মক ভিড়। যখন আমরা ফিনল্যান্ড গেছিলাম এতটা ভিড় কিন্তু পাইনি। আজকে মারাত্মক, বোধহয় কোনো রুমই খালি নেই, সব রুম ভর্তি। আমি জাস্ট একবার দেখাচ্ছি, দেখুন, শুধু লোকের মাথা দেখতে পাবেন। এই হচ্ছে হেলসিঙ্কি যাওয়ার, ফিনল্যান্ড যাওয়ার ক্রুজটা দাঁড়িয়ে আছে। এই ক্রুজটাতে করেই আগেরবার আমরা গেছিলাম। কাছের এদিক দিয়ে বলে একটা রিফ্লেকশন হচ্ছে। দুটোই অলমোস্ট সেম, বাট ইস্টোনিয়ার ক্রুজটা একটু নতুন। এখনো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, যাচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি। আর এই হচ্ছে ক্রুজ। এই আমরা ক্রুজে ঢুকছি আস্তে আস্তে।
ও এটা নতুন তো পুরো, দারুন, পুরো চকচক করছে, চকচক, দারুন। আগেরটা কিন্তু পুরনো ছিল, এটা বেশ নতুন ক্রুজ। কেবিন গুলো সুন্দর। এখানে সব এই দরজার নাম্বার গুলো লেখা আছে। Marina ne ole kaartia. Marina ei saa omaa আচ্ছা, আমাদের হচ্ছে 9803 আর 9805। তাহলে এদিকে এই হচ্ছে আমাদের টিকিট। এই টিকিট দিয়ে আমরা আমাদের রুমে ঢুকতে পারবো। আর এই হচ্ছে আমাদের রুম 9805। দেখুন এইভাবে ওপেন করতে হবে, যেটা গ্রিন লাইট জ্বললো, এই আমরা রুমে ঢুকে গেলাম। আচ্ছা আমি রুমটা একটু দেখিয়ে দিই। আমরা আছি 9th ফ্লোরে। দারুণ, মানে 9th ফ্লোরে পাবো এটা ভাবতে পারিনি, কারণ সবচেয়ে ওপরের ফ্লোর হচ্ছে 9th ফ্লোর। রুমটা একটু দেখুন, যদিও আমরা ব্যাগটা রেখে একটু অগোছালো হয়ে গেছে। এটা হচ্ছে মেন ডোর। এই মেন ডোর দিয়ে ঢুকে এখানে একটা ছোট টিভি আছে, এখানে একটা ছোট উইন্ডো দিয়ে বেশ ভালো ভিউ, পুরো সমুদ্রের ভিউটা পাওয়া যাবে। এখানে এরকম কিছু পেন্টিংস আছে। এই একটা বেড, এটা দেখতে সোফার মতো, কিন্তু এটাকে স্ট্রেচ করলে এটা একটা বেড হয়ে যাবে। আর এখানে হচ্ছে আরও দুটো বেড, এই একটা বেড, এই একটা বেড। আর এখানে জিনিসপত্র রাখার জন্য এরকম আছে, বেশ সুন্দর। আর এখানে একটা ছোট আয়না মতো। চলুন তাহলে আমরা ডেকে যাব এখন, ডেকে গিয়ে আবার দেখা হবে। এটা হচ্ছে আমাদের আর একটা রুম, এখানে আরো 3 জন থাকবে। ওই রুমে আমরা 3 জন, এই রুমে আমরা 3 জন। এই যে খাওয়া দাওয়া চলছে অলরেডি। তবে অয়ন দা এই জানলাটা ভালো, কিন্তু রুমটাও কিন্তু অনেকটা নতুন না, আগেরটার মতো না। এটা একদম নতুন শিপ মনে হচ্ছে দেখে। আর এর কনস্ট্রাকশনটা আরো সুন্দর, কত উড ওয়ার্কিং আছে এটার। হ্যাঁ, আগের শিপটা ছিল না। না, আগের শিপটা যদি আমরা এই ক্লাস নিতাম তাহলে এরকম পেতাম। আমরা এই ক্লাস নিই, আমরা বি ক্লাস নিয়েছিলাম। আর ক্লোজ ক্যাবিন ছিল, ওটার কস্টিংটা কম ছিল। এটা হাই ক্লাস ক্যাবিন নিয়েছি, আর এটা ইজ দ্য টপ ডেক। টোটাল 9টা ডেক, আর আমরা একদম টপ ডেকে আছি। আর সব থেকে বড় কথা, এখান থেকে বেরিয়েই কিন্তু ওই সানি ডেক আছে, মানে যেখানে বসা যাবে বাইরে। মানে ইট ইজ ইন দ্য সেম ফ্লোর। মানে বলতে চাইছো আগে আমরা নরমাল ছিলাম, এখন আম্বানি হয়ে গেছি। হ্যাঁ, আমাদের একটু মানে যাতে উঠেছি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন ডেক খুঁজে বেড়াচ্ছি, ডেক পাচ্ছিলাম। চারিদিকে অ্যারো দিয়ে লেখা আছে, কিন্তু কোনো অ্যারোর কিছু মানে বুঝতে পারছি না যে কোন দিকে কোনটা। বুঝে নেব। এই অয়নদা, একটা দেখি আমাদের ডান দিকে কিন্তু জানলা আছে, বাঁ দিকে কিন্তু জানলা নেই। এই আমরা ডেকে এসে পৌঁছালাম। আর এই দেখুন, এই যে পেছনের এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম, পুরোটা ঘুরে এই এরকমভাবে এসে ঘুরে আমরা এখান দিয়ে জাহাজে ঢুকলাম। এইটা যেটা সবচেয়ে ভালো লাগছে যে খুবই পরিষ্কার, একদম নতুন, খুব পরিষ্কার। তো এখন জানি না বাকি এক্সপিরিয়েন্স কেমন হবে। এখানে ডিস্কো আছে, একটা মল মতো আছে, সেগুলো সব এক্সপ্লোর করব। এখন জাস্ট ডেকে এলাম, জাহাজটা যখন ছাড়বে ক্রুজটা, ওটা দেখা একটা এক্সপিরিয়েন্সটা অসাধারণ। ফিনল্যান্ড যাওয়ার সময় তো পেয়েছি, আমি কিন্তু দেখাবো সবটাই, দেখতে থাকুন। পুরো কাটায় 5:30, আর আমাদের ক্রুজও ছেড়ে দিল একদম পারফেক্ট টাইমে। ওয়েদারটাও সুন্দর, আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে। আর পেছনে জলের মধ্যে রোদটা পড়েছে পূর্ব।
অয়নদা, ফিনল্যান্ডও তো গেছিলাম আর এখানেও যাচ্ছি, দুটোর মধ্যে কি পার্থক্যটা কি দেখতে পাচ্ছ এখন পর্যন্ত? পার্থক্য হচ্ছে সব থেকে মেন হচ্ছে সিজন। আমরা গেছিলাম গরমকালে, আর এবার আমরা ইউরোপিয়ান স্প্রিংয়ে যাচ্ছি, সেই জন্য ঠান্ডাটা একটু বেশি, আর ডে লাইটটাও একটু কম, একটু পরেই হয়তো অন্ধকার হয়ে যাবে। আমরা মেনলি সানসেটটা দেখতে পাবো না প্রপার সমুদ্রে, তা হয়তো পাবো না, কিন্তু সানসেট পাবো, এখন পাবো। কিন্তু আগের বার যেহেতু ডে লাইটটা অনেক বেশি ছিল, রাত্রি 10টার সময় আমরা সানসেট ছবিটা তুলেছিলাম, যেখানে একদিকটা অন্ধকার একদিকটা লাইট ছিল। এক্স্যাক্টলি ওই ম্যাজিকটা হয়তো এবার আমরা পাবো, কিন্তু বিভিন্ন সিজনের বিভিন্ন রূপ রূপ পাবো, কিন্তু আমরা একদম বাল্টিক সি এর ওপর পাবো না, তা পাবো সিটির মধ্যে পাবো, কিন্তু বাল্টিক সি এর ওপর পাবো। হ্যাঁ, তো তোমার কেমন লাগছে বলো? আমার খুবই ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব, একটু গরম হলে ভালো, আর একটু ভালো লাগতো। হ্যাঁ, এখন তো আমরা একটু আগে এসেছি এবছর, ওই জন্য একটা ডিফারেন্ট ফিলিং। দেখা যাক, এখনো বাকি আছে ট্যুরটা। সেটাই। এইখানে একটু ফোকাস করো, এখানে এগুলোকে বলা হচ্ছে স্টুকা। এই যে বাড়িগুলো, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে স্টুকা। আচ্ছা, এগুলো হচ্ছে সামার হাউস। আচ্ছা, এইগুলোতে সুইডিশ লোকেরা সামারে নিজের টাইম স্পেন্ড করে, আর এগুলো রেন্টেও পাওয়া যায়। তো আচ্ছা, এখানে এসে থাকার কিন্তু আলাদা মজা আছে। আচ্ছা, এগুলো আমরা বুক করতে পারবো? ধরো আমরা 3-4 জন মিলে আসবো, এয়ারবিএনবি তে এগুলো অ্যাভেলেবল বুক করার জন্য। আচ্ছা। এখানে কিন্তু তোমাকে নিজের খাবার জিনিস সবকিছু নিজে নিয়ে আসতে হবে, নিয়ে এসে কিন্তু রেজে খেতে হবে। অন্যান্য সুবিধা আছে, জল আছে, হিটিং আছে, সবই আছে। এগুলোকে বলা হচ্ছে স্টুকা। আচ্ছা, দারুণ না সত্যি? প্রত্যেকটা বাড়ি একদম প্রপার ইউরোপিয়ান স্টাইলে। কিছু আইল্যান্ডস আছে যেখানে কিন্তু শুধু বোটেই যাওয়া যায়, সেখানে কিন্তু গাড়ি বা বাসের কোনো সুবিধা নেই, সেখানে কিন্তু বোটে করেই যাওয়া যায়। ওই যে ওখানে একটা ছোট্ট বোট রাখা আছে, সেই বোট নিয়েই যাওয়া যায়। এগুলো কি প্রাইভেট বোট? হ্যাঁ, প্রাইভেট বোট। এই বোটগুলোতে যদি আমরা একবার সামারে কিন্তু ট্রাই করবো এই বোটগুলোতে যাওয়ার। ভাড়া হয়তো খুব একটা বেশি হবে না, কিন্তু আমরা যদি শেয়ারিংয়ে যাই খুব মজা হবে, কিন্তু আমাদের দারুণ মজা হবে, দারুণ মজা হবে। একদিন আমরা ট্রাই করবো সামারে। চলো এবারই ট্রাই করা যাবে। আর এখানে কিন্তু আমাদের লাইভ বোটগুলো বাঁধা আছে, আশা করি দরকার পড়বে না, কিন্তু বাঁধা আছে। আচ্ছা, এখন অলমোস্ট 6টা বাজে, আমাদের আধ ঘন্টা হলো ক্রুজ ছেড়ে দিয়েছে। যেহেতু এটা এখনো সামার তো প্রপার আসেনি, একটু একটু অন্ধকার হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর লাগছে। সবচেয়ে এটা ভালো লাগছে এই জানলা দিয়ে, দেখুন কি সুন্দর লাগছে। এই হচ্ছে জানলাটা, এই জানলার সামনে যখন আমরা যাচ্ছি এইভাবে ঠিক 4.5 ঘন্টা, 4 থেকে 4.5 ঘন্টা পর আমরা মেন সমুদ্রে, বাল্টিক সিতে আমরা ঢুকবো রাত্রির ওই 10টা থেকে 10:30টার মধ্যে। যেটা আমরা যখন ফিনল্যান্ড গেছিলাম আমি তখন দেখাতে পেরেছিলাম, কারণ আলো ছিল, কিন্তু এখন আনফরচুনেটলি দেখাতে পারবো না। হয়তো কাল সকালবেলা সানরাইজটা দেখাতে পারবো। যাই হোক, আমি চেষ্টা করব যতটা দেখা যায়, যদি একটু লাইট ফাইট থাকে কিছু, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এখান থেকে। আর আরেকটা জিনিস দেখিয়ে নিই, সন্ধেবেলা ঘরে আলো জ্বালার পরে মোটামুটি ঘরের রূপটা একদম চেঞ্জ হয়ে গেল, অপূর্ব। আর এই হচ্ছে আমাদের টয়লেট, এই হচ্ছে টয়লেট, সুন্দর। এখানে শাওয়ার আছে, এখানে একটা ছোট্ট বেসিন আছে, খুব সুন্দর। আমার এবারের জাহাজটা সামহাও কম্পেয়ার টু ফিনল্যান্ড একটু বেশি ভালো লাগছে, কারণ এতটা পরিষ্কার। আর আমাদের ভাড়া কত টাকা করে পড়েছে? আমাদের এক একজনের পড়েছে 999 AC-কে। এটা হচ্ছে শুধুমাত্র কিন্তু মানে ক্রুজের যাতায়াতের খরচাটা, এরপরে ফুড আলাদা। কারণ আপনারা এখান থেকে যদি কিছু কিনে খান বা ইস্টোনিয়াতে গিয়ে যদি কিছু কিনে খান, সেটা কিন্তু ইউরোতে হিসাব হবে, এটা সুইডিশ ক্রোনাতে কিন্তু হিসেব হবে না। তো সেই অনুযায়ী মোটামুটি যা আমাদের খরচা হবে আমি ওটা ভিডিও লাস্টে বলে দেবো। এখন রাত 10টা, আমরা এইমাত্র গভীর সমুদ্রে প্রবেশ করলাম, আমাদের ডিনার হয়ে গেছে।
মুহূর্তে, এখন দেখানোর কিচ্ছু নেই, পুরো পিচ ডার্ক চারদিকটা। তাই আমরা এখন শুয়ে পড়বো না, তার আগে একটা প্রোগ্রাম হচ্ছে এখানে, যেটা আমরা ফিনল্যান্ডের ব্লগেও দেখিয়েছিলাম। লাইভ ব্যান্ড থাকে বা কিছু ডান্সের প্রোগ্রাম থাকে, সেটা আমরা দেখতে যাব। দিয়ে কাল সকালবেলা আমরা আবার অনলাইন আসবো। সকালবেলা আমরা কারেন্ট টাইমে দেখলাম 5:10 হচ্ছে সানরাইজ। জানি না সেটা কভার করতে পারবো কিনা, কারণ প্রচণ্ড ঠান্ডা। তো চেষ্টা করব। তারপরে আমরা তালিন পৌঁছে আবার ব্লগ শুরু করব। সকালে তো আমি অনলাইনে আসবোই, আপনাদেরকে দেখাবো সকালে সমুদ্রের রূপ। ততক্ষণ গুড নাইট। গুড মর্নিং, 31 তারিখ সকালবেলা। কিন্তু সকালটা খুবই কুয়াশা, পুরো চারদিকটা কুয়াশায় ভর্তি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এস্টোনিয়াতে দেখাচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস আর হালকা রোদ আছে। যদি এরকম ওয়েদার হয় তাহলে জানি না কী দেখতে পাবো বা কতটা দেখতে পাবো। আর ঠান্ডা তো আছেই, প্রচণ্ড ঠান্ডা আছে। এখন প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস, আমি যদি আধ ঘন্টা আগে দেখেছিলাম। আর পুরো কুয়াশায় ভর্তি। আমি এই সমুদ্রটা একবার দেখাচ্ছি, দেখুন পুরো কুয়াশায় ভর্তি। এই আমরা এখন ইস্টোনিয়া ঢুকছি, এইমাত্র অ্যানাউন্সমেন্ট হলো। কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ পুরো কুয়াশায় ভর্তি একদম। তো নেমে আশা করি ভালো ওয়েদার থাকবে, কারণ দেখাচ্ছে মোটামুটি 12 ডিগ্রি সেলসিয়াস আর রোদও আছে। দেখা যাক। বাট আগের বার যখন ফিনল্যান্ড গেছিলাম, যেভাবে আমরা সমুদ্রটাকে উপভোগ করেছিলাম বা আপনাদেরকে দেখিয়েছিলাম, এবার কিন্তু সেটা হলো না, কারণ উপরে যাওয়াই যাচ্ছে না। এত উপরে মানে ডেকে এতটাই ঠান্ডা হাওয়া আর পুরো কুয়াশা, আর পুরো জামা প্যান্টও ভিজে যাচ্ছে পুরো কুয়াশার একটা জলীয় বাষ্পের জন্য। তো সেই কারণে সেরকমভাবে হলো না, মানে আমরা ক্যাপচার করতে পারলাম না। তাহলে অয়নদা, ইস্টোনিয়া তো আমাদের পায়ের ধুলো পড়লো। আমাদের পায়ের ধুলো পড়লো। ফর্মার সোভিয়েত ইউনিয়ন কান্ট্রি, প্রথম এলাম আমরা। এখান থেকে সেন্ট পিটার্সবার্গ শুধু 2 ঘন্টা, কিন্তু আমরা যেতে পারবো না। মানে কি দুঃখের বিষয় এটা, সত্যি তাই। আমরা সেন্ট পিটার্সবার্গ এখান থেকে 2 ঘন্টা আমরা যেতে পারবো না। বুড়ি ছোঁয়ার মতন আমরা সেই সোভিয়েত ইউনিয়নের একটা দেশে পা দেখে আবার ফেরত যাব একদম। তবে ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, মনে হয় দেখা যাবে, সূর্য উঠবে, দেখা যাক। আমরা টালিংকে নেমে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। এখানে আমাদের 45 ইউরো করে পার হেড টিকিট কাটতে হলো। এটা হচ্ছে তাহলে যতক্ষণ আমরা ঘুরবো 24 আওয়ার্সে যে স্পটগুলো যাব, প্রত্যেকটা স্পটই ফ্রি অফ কস্ট। আর যদি 45 ইউরো করে আমরা না কাটি, তাহলে আমাদের প্রত্যেকটা স্পটে যেখানে আমরা যে জায়গাগুলো যাব সেখানে আলাদা আলাদা পেমেন্ট করতে হবে। তাই ফার বেটার হচ্ছে 45 ইউরো দিয়ে টিকিট কিনে নেওয়া, যেটা এসিকেতে হিসাব করলে, সুইডিশ ক্রোনাতে হিসাব করলে 527 এসিকে হচ্ছে। আর আমাদের দেশের টাকায় প্রায় 4200 টাকার কাছাকাছি। তো এখন আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি, কারণ এখানে কোনো ম্যাপটা দেখে আমরা বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি কোনখানটাতে যাব। পেছনে বাস স্ট্যান্ড, এখন বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাস ধরবো।
আমরা এইমাত্র এসে পৌঁছালাম টেলি টাওয়ারে। এটা কিন্তু ইস্টোনিয়ার মানে যারা ঘুরতে আসবেন অবশ্যই আসবেন, এটা এখানকার মেন অ্যাট্রাকশন, মানে যে কটা মেন অ্যাট্রাকশন আছে তার মধ্যে। অয়ন্ত একটু ডিটেলসটা বলো না এটার কি কি। এই হচ্ছে টিভি টাওয়ার, আর এই রকম টিভি টাওয়ার ফর্মার সোভিয়েত ইউনিয়নের কান্ট্রির সব কটা দেশেই দেখা যায়। এই টাওয়ার ইউজ হতো তখনকার দিনে কমিউনিস্ট প্রোপাগ্যান্ডা সব বাড়িতে বাড়িতে ছড়ানোর জন্য। তখন এই টিভি টাওয়ার দিয়েই সেই লেনিন স্টালিন সবার সোভিয়েত প্রোপাগ্যান্ডা ছড়ানো হতো লোকের মনের মধ্যে। আর সবসময় ওরা নিজের কমিউনিস্ট পার্টির প্রেস করতো। হ্যাঁ, সারা দুনিয়াতে কি হচ্ছে কেউ জানতো না, সেই টিভি টাওয়ার। ওকে, দেখি একবার নিচ থেকে টাওয়ারটা, বিশাল উঁচু। দেখুন এই টিভি টাওয়ার কি করে তৈরি হয়েছে, এখানে পুরো ছবি দিয়ে দারুণ করা আছে। অনেক পুরনো হয়ে গেছে, আমি মেনটেন্সটা ভালোই, কিন্তু এখনো বেশ পরিষ্কার আছে। যতটা ভেবেছিলাম যে ঠান্ডা থাকবে না, ঠান্ডা কিন্তু আছে। হেলসিঙ্কি যখন গেছিলাম ফিনল্যান্ডে, ওখানে না সব কিছু কাছাকাছি, মানে হেঁটেও ঘোরা যায়। এখানে বাস স্ট্যান্ড খুঁজতেই আমাদের প্রায় আধ ঘন্টা 40 মিনিট চলে গেল, কারণ বোঝা যাচ্ছিল না বাস স্ট্যান্ড যেটা অ্যাকচুয়ালি কারেন্ট বাস স্ট্যান্ড ওটা চেঞ্জ হয়েছে, তারপরে কি হয়েছে, তো অনেকটা টাইম চলে গেল। খুব বেশি কভার করতে পারবো বলে মনে হয় না, তবে এই জায়গাটা কিন্তু অপূর্ব। যারা আসবেন এখানে ঘুরতে, অবশ্যই এটা দেখতে আসে। এখন আমরা টালিন টিভি টাওয়ারের 21 তলাতে এসেছি। এটা টোটাল 313 মিটার লম্বা, আর 21 তলাতে উঠে একটা অবজারভেশন ডেক আছে, যেখান থেকে পুরো শহরটা আর পুরো সমুদ্রটা দেখা যায়। আমি একবার দেখাচ্ছি। এ দেখুন নিচে পুরো সিটিটা, আর ওই যে ধারে ওখানে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। অপূর্ব লাগছে, অপূর্ব। শুধু যদি আকাশটা আজকে পরিষ্কার থাকতো তাহলে পুরো নীল জলটা দেখা যেত। এনিওয়ে, যেটা দেখছি সেটাও অপূর্ব। আর একটা জিনিস, এ দেখুন এখান থেকে পুরো নিচটা দেখা যাচ্ছে। এরকম একটা গর্ত মতো আছে, এবার এখানে একটা বাটন আছে, এই বাটনটা দিয়ে প্রেস করব, এটা সঙ্গে সঙ্গে ঝাপসা হয়ে যাচ্ছে। এই দেখুন, এতক্ষণ টিভি টাওয়ারটা দেখালাম 21 তলা থেকে কাচের ভেতর থেকে, এবার দেখাচ্ছি 22 তলা থেকে কাচের বাইরে। এই হচ্ছে পুরো শহরটা। বেশ অপূর্ব। এখানে একটা দূরবীন মতো লাগানো আছে, যেটা থেকে পুরো জায়গাটাকে আরো ক্লোজ ভিউতে দেখা যায়। কিন্তু এখানে এইটা এনাবেল করার জন্য, অ্যাক্টিভেট করার জন্য 1 ইউরো লাগবে কয়েন। তো আমাদের অয়নদা আছে, সব প্রবলেমের একটাই সলিউশন অয়নদা বের করে ফেলেছে, সেটা হচ্ছে ইউরো নেই। হ্যাঁ, আমাকে 2 টাকা আছে, আমাদের ইন্ডিয়া 2 টাকা আছে, তো সেটা ফেলে করা যায়। একটা হাত এখান থেকে বেরিয়ে ঠাস করে এক চড় মারবে, বলবে এটা কি একটা ইউরোর জায়গায় ইন্ডিয়ান রুপিস ঢোকাচ্ছ? হচ্ছে না, তো কি করি বলতো, হচ্ছে না। তাহলে গান্ধী ফেল করে গেল না। এই টিভি টাওয়ার থেকে বেরিয়ে এখন আমরা ম্যাপ দেখে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের জন্য, কিন্তু খুব খিদেও পেয়েছে। এখন যদি লাঞ্চ করার জায়গা মাঝখানে পেয়ে যাই তাহলে লাঞ্চ করে নেব, আর না হলে সোজা নেক্সট ডেস্টিনেশনে গিয়ে একটা মিউজিয়ামে যাব, সেই মিউজিয়ামটা কভার করে তারপরে আমরা লাঞ্চ করব। দেখা যাক এখন কতদূর কি হয়।
আর এখানে আমরা যে 45 ইউরো দিয়ে যে ট্রিপটা বুক করেছিলাম পুরোটা, যেটা এখানে টালিনে নামার পরে, তার মধ্যে কিন্তু আমাদের বাস রাইডটাও ইনক্লুডেড, ঠিক আছে? তো আলাদা করে বাসের টিকিট কোনো কিছু কাটার দরকার নেই, সব কিছু 45 ইউরোর মধ্যেই ডান। এখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম, এখানে কিন্তু লোক সংখ্যা সুইডেনের থেকেও অনেক কম, কারণ খুবই ছোট দেশ, কিন্তু প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট, পরপর প্রায় 4-5টা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো আমরা একটাতে ঢুকে ছোলা বাটুরে খেলাম, সেটার ভিডিও করতে পারিনি কারণ দেরি হয়ে গেছিলো, আমাদের হাতে আর 2 ঘন্টা মাত্র সময় আছে যতটা কভার করা যায়। তো সেই জন্য তাড়াহুড়ো করে খেয়ে আমরা এখন যাচ্ছি বাকি জায়গাগুলোকে এক্সপ্লোর করতে। এখন আমরা যাচ্ছি কেজিবি প্রিজন সেল, এই একটা সাইট দেখতে। তো সবাই জানবে যে কেজিবি দুনিয়ার একটা সময় সোভিয়েত টাইমসে খুব ডেঞ্জারাস একটা স্পাই এজেন্সি ছিল, জাস্ট লাইক সিআইএ। সোভিয়েত ইউনিয়নের স্পাই এজেন্সির নাম ছিল কেজিবি। ওরা স্পাই তো করতো অন্য দেশের লোকের ওপর, নিজের দেশের লোকের ওপরও স্পাইং করতো, তাদেরকে অত্যাচার করতো, তাদেরকে বিনা কারণে জেলে পুরে রাখতো, খুব টর্চার করতো। আমরা গুলাগ বলে একটা জিনিস জানি, যেটা সাইবেরিয়াতে জেল ছিল, সেরকমই একটা গুলাগ এখানেও আছে, যেটাকে এরা গুলাগের মানে হচ্ছে প্রিজন সেল। আমরা সেই কেজিবির প্রিজন সেল দেখতে যাচ্ছি, যেখানে লোকেদের ওপর এত অত্যাচার করা হতো ডিউরিং সোভিয়েত টাইমস। একদম। আর আশা করি বন্ধ হয়ে যায়নি, কারণ একটা মিউজিয়াম এর আগে দেখতে যাচ্ছিলাম, সেটা বন্ধ হয়ে গেছে, কারণ আজকে সানডে বলে। তো আশা করি এটা খোলা থাকবে। এই আমরা ঢুকছি প্রিজন সেলের মধ্যে, কেজিবি প্রিজন সেল। এটা কি গো? এটা এই হচ্ছে 1991 যখন সোভিয়েত ইউনিয়ন কোলাপস হয়ে যায়, আর তখন কেজিবির রুল এন্ড হয়। আর এটা হচ্ছে এস্টোনিয়ার প্রথম পুলিশ স্টেশন তৈরি হয়, ওদের দেশের নিজের পুলিশ স্টেশন। ওপরে এস্টোনিয়ান ফ্ল্যাগ উঠছে, ওর জায়গায় সোভিয়েত ইউনিয়নের ফ্ল্যাগ থাকে। ওকে। এই বইটা 1949-এ এস্টোনিয়ানদের উপর অত্যাচার করা হতো, আর তাদেরকে রাশিয়া ডিপোর্ট করে দেওয়া হতো। আচ্ছা, তাদের সবার নাম এই বইটার মধ্যে আছে। সবার নাম? সবার নাম আছে যাদেরকে এস্টোনিয়া থেকে রাশিয়া ডিপোর্ট করা হয়েছিল, এই প্রত্যেকটা লোক। আর তারপরে তাদেরকে বিভিন্ন গুলাগে দিয়ে মেরে দেওয়া হয়েছিল। ওকে। প্রত্যেকটা লোকের নাম আছে। মানে এস্টোনিয়া থেকে রাশিয়াতে গেছিল এটা নাকি? জবরদস্তি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই হচ্ছে টোটাল করিডোরটা, আর এর দুপাশে যে প্রত্যেকটা রুম আছে, প্রত্যেকটা ছোটো ছোটো, এইগুলোই কিন্তু এক একটা সেল, আর এই সেলের মধ্যেই কিন্তু সবাইকে বন্দি করে রাখা হতো। সবার ছবিও এখানে আছে। তো ইস্টোনিয়াতে আপনারা যদি আসেন সুইডেন থেকে ঘুরতে বা ফিনল্যান্ড থেকে ঘুরতে, একদিনের জন্য আমরা যেমন এসছি ক্রুজে, তাহলে কিন্তু এই জায়গাগুলো অবশ্যই আসবেন। কারণ শুধুমাত্র এই কেজিবি সেলটা না, এই আসার যে রাস্তাটা, দুদিকের যে বাড়িগুলো, যেটা আমার ব্লগে দেখলেন, অপূর্ব সুন্দর, কালারফুল। আর আমি একটা জিনিস দেখলাম, যেহেতু এটা সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্স আছে পুরোটা এই দেশটার মধ্যে, এর আর্কিটেকচারগুলো কিন্তু টিপিক্যাল ইউরোপিয়ান আর্কিটেকচারের মতো না, একদম আলাদা। তো যদি আপনারা স্টকহোমের আমার যে ব্লগগুলো আছে, যে ভিডিওগুলোতে আমি দেখিয়েছি যে বিল্ডিং আর্কিটেকচার, তার সাথে ইস্টোনিয়ার আর্কিটেকচার কিন্তু আকাশ পাতাল তফাৎ। আর একটা জিনিস দেখাচ্ছি, এখানে একটা ছোট কবাট মতো আছে, আচ্ছা আমি ভিডিওটা এদিকে ঘুরিয়ে বলছি। এই যে একটা ছোট কবাট মতো আছে, এর ভেতরে সবাইকে বন্দীদেরকে ঢুকিয়ে এই দরজাটা বন্ধ করে দেওয়া হতো, এবং এটা কতটুকু বুঝতেই পারছেন যে বেরোনোর কোনো চান্সই ছিল না। মানে কীভাবে নিষ্ঠুর অত্যাচার করা হতো তার পুরো ছবিটা এখানে তুলে ধরা হয়েছে। সবচেয়ে এটা ভালো লাগলো যে এদের মেনটেনেন্স একদম যেমন ছিল ঠিক সেই রকমভাবেই রেখেছে, আমাদের মতো আর্টিফিশিয়াল হয়ে যায়নি ব্যাপারগুলো। তো খুব সুন্দর লাগলো, যদি আসেন এখানে অবশ্যই এটা আসবেন দেখতে। এই জায়গাটা দেখে মনে হচ্ছে অনেককাল পুরনো একটা জায়গায় এসে পড়েছি, একদম পুরনো। নিচে এরকম ইট পেতে পেতে রাস্তা, অসম্ভব পরিষ্কার, আর দুদিকে এরকম কালারফুল বাড়ি।
আর সামনে ওই গম্বুজটা দেখা যাচ্ছে। এখানকার বিল্ডিং এর আর্কিটেকচার গুলো যে আলাদা তার কারণ হলো আমরা সুইডেনে যেগুলো দেখি সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান আর্কিটেকচার, আর স্ক্যান্ডিনেভিয়ান গথিক আর্কিটেকচার। আচ্ছা, স্ক্যান্ডিনেভিয়ান গথিক আর্কিটেকচার। এখানে আমরা যেটা দেখছি এটা হচ্ছে নোভিউ আর্কিটেকচার, এটা হচ্ছে মোর বলকান। কিন্তু এর সাথে একটা সোভিয়েত ইউনিয়নের যে ইনফ্লুয়েন্স আছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে তুমি দেখো। সোভিয়েত ইউনিয়নের ইনফ্লুয়েন্স থাকবেই, প্রায় 100-র ওপরে বছর এখানে এরা সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল, তো সেই জন্য ওই নোভিউ আর্কিটেকচারটা এখানে দেখা যায় সাধারণত। আর এই রাস্তাগুলো যেহেতু এরকম ইট পেতে পেতে করা, কবলস্টোন, হ্যাঁ কবলস্টোন রোড, আর এই অপূর্ব সুন্দর লাগছে এখানটা, পরিষ্কার, সবচেয়ে বড় কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একটা কাগজ পর্যন্ত পড়ে নেই। এই আমরা এখন এসে পৌঁছালাম ইস্টোনিয়ান মিউজিয়ামে। এই হচ্ছে আমাদের টিকিট, এবার এই টিকিট কেটে আমরা নিচে যাচ্ছি মিউজিয়ামে। আর এখানে একটা এরকম ছোট একটা নৌকা বলবো না, মানে নৌকার থেকে বড়, তার একটা ধ্বংসাবশেষ রাখা আছে। আচ্ছা, একটা দারুণ জিনিস দেখলাম, 17th সেঞ্চুরিতে ড্রেনের আর্কিটেকচার কীরকম হতো, ড্রেনিং চ্যানেল বা ক্যানেল চ্যানেল যেটাকে বলে। এ দেখুন এখানে লেখা আছে, এটা হচ্ছে 17th সেঞ্চুরির। এখানে এসে জল পড়তো, এই জল গিয়ে এইভাবে নিচে গিয়ে, তখনও এরকমভাবেই বানানো ছিল যে শহরের নিচ দিয়ে গিয়ে সোজা গিয়ে পড়তো বাল্টিক সিতে। অসাধারণ। এগুলো কি লণ্ঠন? জাহাজের। আচ্ছা, হাওয়াতে যাবে না, নেমে যাবে। ওকে। বেসিক্যালি কিন্তু এই মিউজিয়ামগুলোতে কিচ্ছু নেই দেখার মতো, কিন্তু এরা এত সুন্দর করে ডেমনস্ট্রেট করে রেখে দিয়েছে না, আর এত সুন্দর মেনটেন করেছে যে মনে হয় অনেক কিছু আছে। আমরা দেখুন যে আমি যখন ঢুকছিলাম এখানে, যে নৌকার টুকরোটা দেখালাম ভাঙা, এখানেও কিন্তু সেটাই আছে। তখন আমরা নিচ দিয়ে ঢুকেছিলাম, এখন ওপর দিয়ে। এরমভাবে এরা প্ল্যানটা করে সব জায়গাতে, আমি স্টকহোমেও দেখেছি ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে একটু সময় নিয়ে লোক অনেক কিছু দেখতে পারে। আর আমাদের ন্যাশনাল মিউজিয়াম আছে, কিন্তু আমাদের কোথাও যেন আমার মনে হয় যে আরও একটু বেশি মানুষজনের কাছে পৌঁছানো উচিত। জানি না, আশা করি ভবিষ্যতে হবে। এখানে একটা দারুণ জিনিস আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে কিভাবে জাহাজের ইঞ্জিন চলে, সেটা খুব সুন্দরভাবে এরা ডেমনস্ট্রেট করে রেখেছে। আচ্ছা, এ দেখুন এখানে অনেকগুলো নব আছে, এই নবটাকে আমি বাড়াচ্ছি, দেখুন এই দেখুন এখান থেকে আওয়াজ আসতে শুরু হলো, মানে হাই ওয়েভে চলছে। যখন সমুদ্রের মধ্যে খুব বেশি বড় বড় ঢেউ, তখন আমি বাড়াচ্ছি এটাকে। এবার আমি লো ওয়েভ, আমি কমাচ্ছি, কমে গেল। আর এখানে নানা রকম হর্ন, এক একটা হর্নের এক একটা মানে, আমি জানি না কোনটার কি মানে, সেই আওয়াজগুলো। এই দেখুন এটা হচ্ছে ওই যেটা জাহাজের স্টিয়ারিংটা ঘোরানোর,
এই যে হর্ন, অপূর্ব। বেশ দারুণ না? ইউরোপ আর সোভিয়েত ইউনিয়নের দারুণ মেলবন্ধন, দারুণ শহর। অবশ্যই যদি আপনারা ইউরো ট্রিপ করেন, বড় বড় দেশে বড় বড় শহরে তো যাবেনই, কিন্তু এই ইস্টোনিয়াটাকে কিন্তু রাখবেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা, আমাদের দারুণ লেগেছে। আর একটা যেটা উপরি পাওনা, সেটা হচ্ছে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম এবং ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার খেলাম, সেটাও একটা বেশ ভালো। তো ছোট্ট ট্রিপ আমাদের এখানেই শেষ হচ্ছে। যে কি আমরা নেক্সট যদি কোনো ডেস্টিনেশনে যাই, আমি সেটাকে তুলে ধরবো। তবে এবারের মতো আমাদের ইস্টোনিয়া ঘোরা শেষ হয়ে গেল। এখন আমরা যাচ্ছি জাহাজের দিকে। খুব অল্প সময়, মাত্র 6 ঘন্টা হাতে। সেখান থেকেও জাহাজে বেরিয়ে, মানে মেন সিটিতে আসতে জাহাজ থেকে বেরিয়েও প্রায় আধ ঘন্টা সময় চলে গেল। তারপরে সব কিছু জিনিস কালেক্ট করে, যেটা ম্যাপটা, যে আমরা কোথায় কোথায় যাবো সব কিছু করতে করতে সব মিলে ধরুন 1 ঘন্টা 15 মিনিট চলেই গেছিলো আমাদের। তারপরে লাঞ্চ করলাম, কিন্তু যেটুকু ঘুরেছি খুব ভালো লেগেছে। একদম অন্যরকম ফ্লেভারের একটা শহর, বেশ অন্যরকম। আর ওয়েদারটাও খুব ভালো ছিল, না ঠান্ডা না গরম। এখন যেহেতু জলের কাছে আসছি, আস্তে আস্তে আরও ঠান্ডাটা বাড়ছে। দেখে জানাবেন যে কীরকম লাগলো এই ছোট্ট ট্যুর আমাদের ইস্টোনিয়া। এখন আমরা জাহাজে যাচ্ছি সমুদ্রে ঢুকে। যদি আজকে আকাশ পরিষ্কার থাকে, সমুদ্রটাকে আমি ক্যাপচার করে আপনাদেরকে দেখাবো।